কত টাকা তোলো তোমরা? চারজনকে নিয়ে খেলবো ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকার খনি। খেলবো সবার সঙ্গে। তার আগে আরেকবার আসি রত্নাদির কাছে। হোম ডেলিভারি চালাও তুমি বললে, কটা থেকে শুরু করো কাজ? তাহলে একটু আগের থেকেই বলতে হয় আমার ঘটনাটা। আমার বাবা ছিলেন পুলিশে সার্ভিস করতেন, মা নার্সিং স্টাফ, আমি একটাই মেয়ে। তা ভাই আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ে দিলেন কলকাতা অ্যাক্রোপলিসে যে আছেন ওইখানে আমার শ্বশুরবাড়ি। তা কিছুদিন পরে অন্যরকম একটা সিচুয়েশান এলো, ছেলে আসার পরে ওরা নষ্ট করবে এরকম ধান্দা। কেন? আমি খুব রোগা ছিলাম, খুব বলছে এত শরীর ওরে ছুঁয়ে এখন নিতে পারবে না, এইসব অজুহাতটা দেখিয়েছিল। কিন্তু আমার মা নাচরবান্ধা, মা তো বুঝতেই পেরেছিল। সেই অবস্থায় আমাকে 5 মাসের বাপের বাড়িতে রেখে গেছে, রেখে আর আসে না কেউ। তারপরে হসপিটালে করে যাক ছেলে হয়েছে, ছেলে হওয়ার 21 দিনের মাথা আমাকে নিয়ে চলে গেল। মা বলছে এই অবস্থাকে নিয়ে যেও না, বলছে না আমাদের ওখানে রোক রাখবো। আমার বাবা একটা কাজের মেয়ে পাঠিয়ে দিল আমার সঙ্গে, কিন্তু ওরা সেই মেয়েকে 3 দিন রেখেছিল। 3 দিন রাখার পরে বলছে না এখানে থাকতে পারবে না। যাক এইভাবে চলছিল। ছেলেকে নিয়ে নবনালন্দায় ছেলে পড়তো, আমি নিয়ে আসতাম দিয়ে আসতাম। কিন্তু বাড়ির পরিস্থিতি দেখছি অন্যরকম, মানে রিলেশন অন্যদিকে। তোমার হাজবেন্ডের? তারপরে একদিন আমি একটা সিচুয়েশান দেখলাম শ্বশুরবাড়িতেই। দেখার পরে আমি খুব চিৎকার করে বলেছিলাম পাড়ায় যে আমি সকালবেলা উঠে আমি এই কথাটা আমি বলবো যেটা দেখেছি। তখন আমাকে ওরা পাগল বলে পুরো আমাকে সাব্যস্ত করলো পাগল। অ্যাক্রোপলিসি যখন এখন হয়েছে তখন ছিল একটা সমন্বয় ক্লাব, ওই ক্লাবে আমার বিচার হলো। মানে বিচারটা এতটাই মানে নিচু স্তরে চলে গেছে। তা আমার বাবা লাস্টে বললো ঠিক আছে আমার মেয়ে যদি পাগল হয় তোমরা তো নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছো, কাগজটা দাও, আমি মেয়েকে নিয়ে চলে যাব। ওরা যাই হোক ক্লাব থেকে একটা করে রেখে এলো। এরকম 3 বার 4 বার 5 বার যাই, এইসব মানে প্রচুর ঝামেলা। তারপরে বাড়ি আসার পরে বাবা কেস করলো, করার পর বাবা কিছুদিন পরে বাবা মারা গেল ক্যান্সারে। মাও মারা গেল হার্টের প্রবলেমে। এবারে একা আমি কেসটা কি করে চালাবো। আমাদের বাড়ি আছে সাকরাইলে, ওইখানেই আমি এখন থাকি। তোমার ছেলে কোথায়? কেস লড়েছিলাম শুধু ছেলেকে পাওয়ার জন্য, আর কোনো ডিমান্ড ছিল না আমার। ওই যে সেই খোরপোশ কিচ্ছু ছিল না, আমি বলেছি আমার ছেলে শুধু দাও। কোর্ট বলল যে তোমার আয় কি আছে। হ্যাঁ আমি তখন বললাম কিছুই না আমার। আমি শুধু একটাই বলেছিলাম ম্যাডাম যে আমার ছেলে দিক, আমি কোনো জিনিসটা চাইবো না, কোনো কিচ্ছু আমার ডিমান্ড নেই। কিন্তু ওরা শুনলো না, তার ছেলে নিয়ে চলে গেছে। ডিভোর্সের পরে ছেলেকে নিয়ে একদিন এসছে, আমার ভাই বললো আসুক যদি মিলমিশটা হয়। আমিও একটা আশা নিয়েছিলাম যে না আমার ছেলে আমার কাছে এসছে, ছেলে MBA করে চাকরি করছে। এবারে ওমা কিছুদিন পর দেখি সে আর এলো না। আমি এবার ফোন করছি কেন আসছে না, মনটা তো হু হু করছে। ফোন করে আমাকে বলল যে তোমাকে একটা মেয়ে আর বাবার দেখতে আসবে। তা আমি বললাম কেন? না বাবার ছেলের বান্ধবী এসে তোমাকে দেখবে। তারপরে আমার সেদিন খুব জ্বর, আমি ঘরেই পড়েছিলাম। ঘরে এসে মেয়ে এসছিলেন, এসে আমার খাটের মধ্যে উঠে না আমার দেয়ালে পুরো ছেলের ছবি ভর্তি ম্যাডাম, আমার বাইরে কারণ না ছেলের, মানে জন্ম থেকে ছেলেকে নাটক শিখিয়েছি অ্যাক্রোপলিসির মাঠে, অমল দইয়ালা, নিজে আঁকা শেখাতাম সব, নিজে গান শিখিয়েছি ছেলেকে আমি। ওই সব ছেলের এসে না দেখছে সব ছেলের ছবি, মেয়েটা এসে দেখছে। এবার আমি রান্নাঘরে ছুটে উঠে এসে ডিম ভাজি, যে ওরা এসছে দুপুরবেলা কী দেবো, ডিম ভাজি। মেয়েটা এসে আমার কাছে এসে দাঁড়ালো, বলে আন্টি একটা কথা বলবো। কি বলো? না তুমি কি সংসার করেছো? আমি কেন? বলে 3-4টে, আমার নাকি 3-4টে বাচ্চা। আমি বলি ঘরে কার ছবি দেখেছো বাইরের কারোর? আমার ছেলে ছাড়া আর স্বামী ছাড়া আর কারোর ছবি আছে আমার ঘরে? সেই যে ম্যাডাম আমাকে মেয়েটা বলে গেল যে আন্টি তোমার সাথে আমার দরকার আছে, আমার ফোন নাম্বারটা দাও। আমার বর বললো না আমি দিয়ে দেবো, এই গড়িয়ায় মেয়েটার বাড়ি। কিন্তু আজ পর্যন্ত আর আসেও নি ম্যাডাম। আমি ওই ছেলের জন্যই সব কিছু ত্যাগ করেছিলাম। আমি যেহেতু ডিভোর্সি, এখন অনেক জায়গা থেকে অনেক কিছু শুনতে হয়। একটা ভালো কাপড় পরলেও ভাবে আমাকে কেউ দান করেছে। আমার এই রোগের সঙ্গে আমার পাত বসানো হয়েছে, তারপরে মা মারা যাওয়ার পরে পায়ে 8 বছর হয়ে গেছে, পাত খুলতে পারিনি, পায়ের অবস্থা খারাপ।
স্পন্ডেলাইসিসের চোখের অবস্থা খারাপ, আমি কোন দিকে যাবো বলুন। আমি এই নিয়ে শুধু যুদ্ধ করে যাচ্ছি এখনো পর্যন্ত স্টিল। খাবারের হোম ডেলিভারি শুরু করলে কবে? মা যখন চাকরি করতো, মা তখন তো হাসপাতালে খাবার দিতে যেতাম, ডাক্তাররা বলতেন কী এনেছে কী এনেছে, ওরা আবার একটু খেত। সেই মায়ের আমল থেকেই একটা দুটো করে আমার 40 জন ছিল। এসব রান্না বান্না এত কাজ, তার মধ্যে শো দেখো কখন? শো দেখতে গিয়ে কত ঘটনা ঘটে জানো। কি হয়েছে? 6টা থেকে 6:30 7টা ছিল, এবার 7:30 আমার ওই টাইমে 4 জন রুটি নিতে আসে। রুটি নিতে আসে 38টা রুটি করতে হয় ওই টাইমটা আমার। আরে বাবা। এবার আমি বেলি এই, আর আমার রান্নাঘরটা এইখানটা, তো আর আমি ওইখানটা টিভিটা আমার ঘরের ভেতরে বেলছি করছি। এবার আলু ভাজা বসিয়ে কড়া বসিয়ে দেখছি, দেখতে দেখতে তেলের শিশি না নিয়ে ডেটলের শিশিটা নিয়ে কড়াইতে ঢেলে দিয়েছি। এত আলু ভাজা, তুমি হাসছো, আমি কাঁদছিলাম। আর তখন তোমাকে মনে মনে ভাবছিলাম যে কেন যে এই টাইমটা দিল, আমি আমার একার জন্য কি আর টাইম বদলায়? মানে গালাগালিটা আমি খেলাম? না, কখনো না। আমার দোষটা তো আমার। তো ডেটলে ভাজা আলু ভাজাটা খেলো কে? কেউ না, কড়াই সমেত। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমার ইচ্ছা আছে ম্যাডাম, রোগ শোকে তো ভর্তি আমি, শুনলে একটা দোকান করার ইচ্ছা, যাতে করে আমি হোম ডেলিভারি যে ঘর থেকে দিচ্ছে ওটা যদি আমি বাইরে বসে দিই, তাহলে আমার বিক্রিটাও ভালো হবে। আমাকে চেনা পরিচিতি আমার ওখানে সবাই, পাড়ার লোক বলুন, হসপিটাল বলুন, সবাই এটা করতে পারে। ওই জন্যই আমি এটা খেলতে এসেছি যে